জুলাই বিপ্লবে কিংবা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, জুলাই আগস্টের ঘটনায় ইসলামী ছাত্র শিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি জনাব সাদিক কায়েমের অবদান কি ছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতাদের অবদান কি ছিল, এ বিষয়ে অনুসন্ধানী সাংবাদিক জনাব জুলকারনাইন সায়ের যে ধারাবাহিক লেখা পাবলিশ করেছেন ইংরেজিতে, তার বাংলা অনুবাদ ছোট বিশ্লেষণ সহ তৃতীয় পর্ব আজকে আপনাদের শোনাবো। নিজে শুনবেন, ব্যাপকভাবে শেয়ার করে অন্য সবাইকে শোনার সুযোগ করে দিবেন। ইটস পার্ট অফ হিস্ট্রি, এটা ইতিহাস। ইংরেজিতে বহির্বিশ্বে ইন্টারন্যাশনালি এটা কোডিফিকেশন হচ্ছে, এটাই সত্য ইতিহাস, এটা কেউ বিকৃত করতে পারবেন। ওদের ব্যাপকভাবে শেয়ার করবেন। আমরা সম্ভবত সবার আগে বাংলা ভার্সন ছোট বিশ্লেষণ সহ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। তৃতীয় পর্ব। 1 আগস্ট সকাল 11:36 সালমান আমার আস্থাভাজনকে ক্যাম্পাসে চলমান আন্দোলনের কিছু ছবি পাঠায়। সে আরও অনুরোধ করে যে যেন ফাহিমের দেওয়া হ্যাশট্যাগুলো বাছাই করে শিক্ষার্থীদের গ্রুপে শেয়ার করা হয়। বিকেল 4:23 আমার আস্থাভাজন আবার সালমানকে, এই সালমান মানে শিবির নেতা, এটা বারবার আমরা আপনাদেরকে মনে করে দিচ্ছি, এটা তার ছদ্মনাম ছিল, ক্ষুব্ধভাবে বার্তা পাঠায়। হিরোজদের স্মরণ, রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচির প্রতি জনসাধারণের প্রতিক্রিয়া দেখে সে তাকে জানায় যে যতদিন তারা নিজেদের স্বার্থকেন্দ্রিক 9 দফা দাবি নিয়ে এগিয়ে যাবে ততদিন রক্তপাত চলতে থাকবে। এছাড়াও হত্যাকারীর কাছ থেকে ন্যায় বিচার চাওয়া হাস্যকর। সে লিখে, তাকে হাসিনা তোমাদের বোকা বানানো খুবই সহজ। বিকেল 4:45 সালমান তাকে ফোন করে অনুরোধ করে যে যিনি তাদের ছেড়ে না যান এবং আশ্বস্ত করেন যে সে এরপর থেকে তার নির্দেশ অনুসরণ করবে। প্রত্যেকটা পরতে পরতে শিবির অত্যন্ত সূক্ষ্মভাবে জড়িত ছিল এবং হাসিনা কিছুটা হলো টের পেয়েছিল, যার ফলেই তো জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে এবং বারবার শিবির শিবির জিকির করতো। শিবিরের এই অবদান পৃথিবী উল্টে গেলেও অস্বীকার করা যাবে না, ধামা চাপা দেওয়া যাবে না। জুলকারনাইন সায়ের পাল্টা ন্যারেটিভ কেউ নির্মাণ করতে পারবে না। একেবারে টাইম কয়টা কি যেভাবে উল্লেখ করেছেন, এরকম বিশুদ্ধ ইতিহাস আর কেউ পাল্টা তৈরি করতে পারবে না। বিশুদ্ধ ইতিহাস আনলেই এটারই সত্যায়ন হবে। প্রায় বিকেল 5টার দিকে হান্নান আমার আস্থাভাজনকে ফোন করে তাদের জন্য নতুন নিরাপদ আশ্রয় এবং পরিবহনের ব্যবস্থা করতে বলে। কারণ কি, পুরো রাষ্ট্রযন্ত্র তাকে খুঁজছিল, কিন্তু রিফাত, মাহিন বা কাদেরকে নয়। এবং সে মিরপুর ডিওএসএস প্লাটে নিরাপদে অনুভব করছিল না। আমার আস্থাভাজন তাকে জিজ্ঞেস করে সে কি কারোর সাথে তার অবস্থান শেয়ার করছে কিনা, এবং সে জানায় যে তা করেনি। এক্ষেত্রে আমার আস্থাভাজন তাকে জানায় যে বাংলাদেশে আর কোথাও সে এর চেয়ে নিরাপদ থাকতে পারবে না। হান্নানের সাথে কথা বলার কয়েক মিনিটের মধ্যেই রেজা আমার আস্থাভাজনকে ফোন করে জানায় যে হান্নান তাকেও একই অনুরোধ করেছে। মূলত তারা আতঙ্কিত ছিল, কারণ তাদের বাড়ির চাবি হারিয়ে গেছে এবং ওহিদ আলমের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। কিছুক্ষণ পর রেজা আবার ফোন করে জানায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, চাবিগুলো তাদের বিছানার পাশের ড্রয়ারে ছিল এবং ওহিদ আলম, যিনি ওই দিন ঢাকার বাইরে ছিলেন, ফোনে যোগাযোগ করা সম্ভব হয়েছে। উল্লেখযোগ্য যে ওহিদ আলম ছিলেন অত্যন্ত দায়িত্বশীল এবং উদার স্বাগতিক। তিনি ছেলেদের জন্য 2 সপ্তাহের খাদ্য সামগ্রী কিনে দিয়েছিলেন, বলেছিলেন তার বাইং হাউস অফিসে থাকা নতুন পোশাক ব্যবহার করতে এবং পরিচ্ছন্নতা কর্মীদের আসতে নিষেধ করেছিলেন যেন তাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়। কত সূক্ষ্মভাবে সব পরিকল্পনা করা হয়েছে। একটা ঐতিহাসিক বিপ্লব, সফল গণ অভ্যুত্থান, বিপ্লব বলাটা শ্রেয়। ওই সন্ধ্যায় 6 জন সমন্বয়ক গোয়েন্দা বিভাগের হেফাজত থেকে মুক্তি পায় এবং হাসনাত ও সার্জিস ফেসবুক অস্পষ্ট পোস্ট দেয় যে আমার আস্থাভাজনকে বিরক্ত করে, যেটা সে তার সহকর্মীর সাথে বিষয়টি আলোচনা করে, যিনি হান্নান ও তার সঙ্গীদের জন্য পোশাক সংগ্রহ সহায়তা করেছেন, এবং তিনি বলেন যে শেখ হাসিনার পদত্যাগের দাবি করার সময় এটা নয়। এরপর সে শফিকুল আলমের সাথে আলোচনা করে, যিনি তাকে বলেন যে এখন তার শান্ত থাকা উচিত, কারণ ছাত্রনেতারা মুক্তি পেয়েছে এবং তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন শীঘ্রই হাসিনার পতন ঘটবে, এর থেকে ফেরার আর কোনো পথ নেই। এরপর সে ফাহিমের সাথে বিষয়টি আলোচনা করে, যিনি সমানভাবে হতাশ ছিলেন যে এখনও 1 দফার দাবি আসেনি। কাদেরের আশ্রয়দাতা একমত হন যে 1 দফার দাবি দ্রুত আসা উচিত। রাত 10:24 সালমান আমার আস্থাভাজনকে রামপুরার স্টেজ, দেখেন প্রত্যেকটা ঘটনার পরতে পরতে শিবির, সাদিক ক্যাম্প। এই সালমান মানে সাদিক ক্যাম্প।
আমার আস্থাভাজনকে রামপুরার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির একটি ছবি পাঠায়। এরপর সে নারায়ণগঞ্জে পুলিশের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে হামলার একটি সংবাদ লিঙ্ক পাঠায়। এরপর সে সারা দেশে চলমান মোমবাতি প্রজ্বলনের ছবি পাঠাতে থাকে। 2 আগস্ট দুপুর 12টা 50 মিনিটে আমার আস্থাভাজন সালমানকে বার্তা পাঠায়, তোমরা যদি হাসিনার পদত্যাগ দাবি না করো তবে এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। সালমান সঙ্গে সঙ্গে জবাব দেয় যে তারা এখন 9 দফার দাবিতে অটল রয়েছে, তবে পরে 1 দফার বিষয়ে বৈঠক হবে। আমার আস্থাভাজন তাকে জানায় যে 1 দফার দাবি দ্রুত আনতে হবে, কারণ হাসিনার সমর্থকরা বিশ্বব্যাপী প্রচারণা শুরু করেছে যে বাংলাদেশে তার কোনো বিকল্প নেই। সালমান উত্তর দেয় যে এটা করার চেষ্টা করছে, তবে অনেক অভ্যন্তরীণ সমস্যা রয়েছে যা সে সমাধান করছে, এবং সার্জিস হাসনাত দালাল তাদের শেষ সতর্কতা দেওয়া হয়েছে এবং তারা সীমা অতিক্রম করলে প্ল্যাটফর্ম থেকে বের করে দেওয়া হবে। এবং হাসনাত সার্জিস এদের মাধ্যমে হচ্ছিল না, কারণ এরকম পলিটিক্যাল পার্টির লোক ছিল না, কিংবা ওরকম সুনির্দিষ্ট স্ট্রং কমিউনিকেশনও ছিল না, বা ওদের সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো বড় প্ল্যাটফর্মও ছিল না, যেটা সাদিক কায়েমের পক্ষে সম্ভব ছিল। এবং সাদিক কায়েমের যে ডেডিকেশন, এটাও অন্য কারো থাকাটা স্বাভাবিক না ছিল অনেকের। বিকেল 4টায় আমার আস্থাভাজন কাদের আশ্রয়দাতার অ্যাপার্টমেন্টে পৌঁছে এবং তারা আমাকে ফোন করে। ওহিদ আলম কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন, তবে অন্য দুজন 1 দফার দাবির বিষয়ে দৃঢ় ছিলেন। আমি প্রস্তাব দিই যে আমার সূত্র থেকে মাঠ পর্যায়ে তথ্য নিয়ে দেখি আজকের দিনটি এই ঘোষণা দেওয়ার জন্য উপযুক্ত কিনা। বিকেল 5টায় আমি তাদের একজন গোয়েন্দা সূত্রের সাথে সংযুক্ত করি। তিনি বলেন যে 1 দফার দাবি আজ মাগরিবের পরে আসা উচিত সর্বোচ্চ প্রভাব তৈরির জন্য, কারণ হাসিনা বাহিনী আন্দোলন দমাতে পুনরায় সংগঠিত হচ্ছে। রাতের দিকে কাদের, হান্নান, রিফাত ও মাহিনকে ঘোষণা দিতে বলা হয়। তারা প্রথমে রাজি হলেও বিভিন্ন দাবি ও শর্ত তুলতে থাকে। এক পর্যায়ে তারা তাদের পরিবারকে বিদেশি দূতাবাসে স্থানান্তরিত করার দাবি জানায়, যা তখনকার পরিস্থিতিতে সম্ভব ছিল না। ওই তালবাহানোর কারণে রাত 11টার পর ওই ঘোষণা দেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। দেখেন, আজকে বিশাল বিশাল অনেকে সাজছে, তারা করেছিল তালবাহানা জুলকারনাইন সাহেবের ভাষায়। ভাই, আপনি এদের এত বড় সমন্বয় এদেরকে খেয়ে দিলেন এভাবে। দেখুন না, ওদের অবদান আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু সাদিক কায়েমদের চাইতে বড় সস্তে চাওয়াটা কিন্তু উচিত নয়। তালবাহানা এটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু সাদিক কায়েমদের মধ্যে কোনো তালবাহানা ছিল না। আমি নিশ্চিত করতে চাই যে ওই দাবির জন্য কাউকে জোর করা হয়নি। তবুও পরে হান্নান গুজব ছড়ায় যে আমি সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হুমকি দিয়েছি। এমন কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। আমাদের একমাত্র লক্ষ্য ছিল হাসিনাকে অপসারণ করা। আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না, যা প্রমাণ হয় যে 5 আগস্টের পরে আমরা কেউই ক্ষমতা ভাগ বসানোর জন্য এগিয়ে আসিনি। আমাদের জীবনে কোনো বস্তুগত উন্নত হয়নি, তবে আমরা শান্তি ও সন্তুষ্টি পেয়েছি যে হাসিনা তার মাফিয়া বাহিনী বিদায় নিয়েছে।